সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারেককে চাপে রাখতে হাসিনার কর্মসূচি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সেনাবাহিনীতে ইউনূস ঘনিষ্ঠদের বিদায়, নতুন সমীকরণের ইঙ্গিত সেনাপ্রধানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, প্রধানমন্ত্রী সেনাপ্রধান জোটে অসহায় জামায়াত শিবির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কিচেন ক্যাবিনেটের 18 মাসের অন্দরমহলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে ইরানের প্রেসিডেন্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের হামলায় কামছে কুয়েত ও আরব আমিরাত, নিহত 4। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পদ্মাপাড়ে নির্বাচন হয়ে গিয়েছে। বিএনপি পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগকে যাতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় তার জন্য হাসিনা বেশ কয়েকবার আবেদন করেছিলেন, কিন্তু ইউনূস সরকার সেই আবেদনে সাড়া দিতে অস্বীকার করে। পদ্মাপাড়ে অভিযোগ উঠেছে, এই নির্বাচন আসলে একটা সেটিং। আওয়ামী লীগ যাতে কোনোভাবেই জাতীয় রাজনীতিতে ফিরতে না পারে তার জন্য পূর্বতন সরকার প্রধান ও বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে। এই প্রসঙ্গে অনেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনূসের মধ্যে হওয়া বৈঠকের প্রসঙ্গ তুলে ধরছেন প্রবাসে থাকাকালীন জিয়াপুত্রের সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক। তারেকের এই বৈঠকের উদ্দেশ্যই ছিল বাহিনীর সঙ্গে একটা রফা করা, যাতে তিনি দেশে ফিরলে বাহিনী তাকে গ্রেফতার না করে। সেই সবুজ সংকেত পাওয়ার পর তারেক জিয়া দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কোনো প্রান্ত থেকে এটাও বলা হচ্ছে, তারেককে দেশে ফিরতে দেওয়া হয়েছে এই শর্তে যে তিনি আওয়ামী লীগ সুপ্রিমোকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, আওয়ামী লীগের ওপর থেকে তুলে নেবেন নিষেধাজ্ঞা। বাংলাদেশে পালা বদলের পর যে প্রশ্নটি নিয়ে এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হল আওয়ামী লীগের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার দাবি করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন, তিনি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষপাতী নন। হাসিনার আমলে এই বিএনপিকে দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারেক রহমান সেই পথে হাঁটবেন কিনা সেই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে। যে ভারতবিরোধী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তার নেপথ্যে জামাতের একটা বড় ভূমিকা ছিল। বাংলাদেশে জামাত বহু এলাকায় নিজেদের শক্তি বাড়িয়েছে, তারা এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের ওপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করছে। জুলাই গণহত্যা মামলায় বাংলাদেশের আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এই অবস্থায় বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি একটি অলিখিত নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, ফ্যাসিস্টরা জামিন পেয়ে দলীয় কাজে সক্রিয় হলে তাহলে তাদেরকে পুনরায় গ্রেফতার করে শোন অ্যারেস্ট দেখাতে হবে। এই ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগকেই বোঝানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্ন জেলে আটক রয়েছেন তারা জামিন পেতে চাইলে মুচলেকা দিতে হবে যে তারা আগামী দিনে কোনোভাবেই সক্রিয় রাজনীতিতে অংশ নেবে না, অর্থাৎ জামিন পাওয়ার পরে আওয়ামী লীগের ঝান্ডা ধরা যাবে না, জয় বাংলা বলা যাবে না। এদের সবাই যে কোনো না কোনো দুর্নীতিতে জড়িত এমনটা নয়, সংখ্যাগরিষ্ঠই আওয়ামী লীগের হয়ে পথে নেমেছিলেন, করেছিলেন সভা। হাসিনা দিল্লি থেকে সম্প্রতি ওয়ার্কিং কমিটির যে বৈঠক করেন সেই বৈঠকে তিনি দলের নেতাকর্মীদের মাঠে নামার পাশাপাশি জেলে আটক নেতাদের জামিনের বিষয়টিও নিশ্চিত করার কথা বলেছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যে বাণিজ্য চুক্তিটি করেছে তাকে জাতিকে বোকা বানানোর শামিল বলে অভিহিত করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর গবেষণা পরিচালক ড খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তিনি অভিযোগ করেছেন, এই চুক্তির প্রকৃত রূপ গোপন করে সাধারণ মানুষকে শুরু থেকেই বিভ্রান্তিকর ও ভুল ধারণা দেওয়া হয়েছিল। প্রথম দিকে প্রচার করা হয়েছিল যে আলোচনাটি কেবল শুল্ক ট্যারিফ 35% থেকে 20%-এ নামিয়ে আনার বিষয়, কিন্তু চুক্তিপত্রের বিস্তারিত প্রকাশের পর এর ভয়াবহতা দেখে সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে। ড মুয়াজ্জেম প্রশ্ন তোলেন, একটি অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকার কিভাবে এমন একটি দীর্ঘমেয়াদী ও বিতর্কিত চুক্তি সই করতে পারে, যার নেতিবাচক দায়ভার ও বিশাল ঋণের বোঝা আগামীর একটি নির্বাচিত সরকারকে বহন করতে হবে। তিনি মনে করেন, বর্তমান সরকারের বড় ধরনের কোনো ভুল বা সমালোচনার জায়গা খুঁজতে হলে এই চুক্তিটিই হবে তার প্রধান উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা এই চুক্তিকে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দেশীয় শিল্পের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলার এক নীল নকশা এবং দেশ বিক্রির চুক্তি হিসেবেও আখ্যা দিচ্ছেন। চুক্তির ধারাগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এতে বাংলাদেশের জাতীয় ক্রয় ও আমদানির উপর কঠিন বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ বিমানকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে 14টি উড়োজাহাজ কিনতে বাধ্য করা এবং আগামী 15 বছরে $15 বিলিয়ন মার্কিন এলএনজি কেনার বিশাল বোঝা কাঁধে নেওয়া। এছাড়া বছরে 7 লাখ টন গম ও $1.25 বিলিয়ন সয়াবিন সহ মোট $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য আমদানির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যা দেশীয় কৃষকদের সাধারণ পথে বসিয়ে দেওয়ার নামান্তর বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের শুল্ক পর্যায়ক্রমে তুলে নিতে হবে এবং রাষ্ট্রীয় শিল্প সংস্থাগুলোকে সরকার আর কোনো ভর্তুকি দিতে পারবে না। এর ফলে বিটাক বা চিনিকলের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো অসম্প্রতিযোগিতার মুখে পড়ে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। এছাড়া মেধা সম্পদ ও কঠোর আইপি আইন কার্যকরের শর্তের কারণে বাংলাদেশের ঔষধ শিল্প সংকটে পড়বে এবং ঔষধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এমনকি গুগল, ফেসবুকের মতো মার্কিন টেক জায়ান্টদের উপর কোনো ডিজিটাল সার্ভিস ট্যাক্স আরোপ না করার প্রতিশ্রুতি দেওয়ায় রাষ্ট্র হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাবে। এদিকে জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানার অস্ত্রাগার লুট ও পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে নতুন সরকার। এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৎকালীন আন্দোলনের সময়ক ও বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হান্নান মাসুদ এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, পুলিশ হত্যার তদন্ত শুরু হলে আমরা দেশ ত্যাগে বাধ্য হতে হব। সম্প্রতি এক বক্তব্যে হান্নান মাসুদ দাবি করেন, জুলাইয়ের আন্দোলন ছিল গণ আন্দোলন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার দায় আন্দোলনের নেতৃত্বের উপর চাপানো হলে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে বলে তিনি মন্তব্য করেন। নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট সময়কালে সংঘটিত সহিংসতা, থানায় হামলা, অস্ত্রাগার লুট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনাগুলো পুনঃ তদন্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে একটি বিশেষ তদন্ত কাঠামো গঠনের প্রস্তুতি চলছে। সরকারি সূত্রের দাবি, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত এসব ঘটনার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তদন্ত প্রক্রিয়া শুরু হলে আন্দোলনের প্রকৃতি, নেতৃত্বের ভূমিকা ও সহিংসতার দায় নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। বিশেষ করে আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলোর দায় নির্ধারণ দেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে এলো জেনারেল ওয়াকারের একচ্ছত্র আধিপত্য। বাহিনীতে তিনি বড় ধরনের হদবদল ঘটালেন, একবার নয়, পরপর দুবার। জেনারেল ওয়াকার আধিপত্য ফিরে পাওয়ায় ধাক্কা খেল জামাতিকরণ এবং ইরানের ধাঁচে বিপ্লবী সৈন্যবাহিনী গঠনের প্রচেষ্টা। বাংলাদেশ সেনাপ্রধান ও তার বাহিনীর ভবিষ্যৎ কী হবে, এই বিষয়ে গত 1.5 বছরে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস ক্ষমতা থাকাকালীন তার সঙ্গে সেনাপ্রধানের বিরোধ ক্রমশ বাড়তে বাড়তে এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে রাজপথে স্লোগান উঠেছিল, ওয়াকার না হাসনাত। জামাতের অফশুট এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ প্রকাশ্য সভায় সেনাপ্রধানকে কদর্য ভাষায় গাল দেন। ওয়াকারকে কুকুর বলে সম্বোধন করতে তার জিভ জড়িয়ে যায়নি। তবে মোহাম্মদ ইউনুস জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কুকথা বলেননি ঠিকই, কিন্তু সেনাপ্রধানের ডানা ছাটার, সেই সঙ্গে তাকে উত্তেক্ত করতে নানা ধরনের ছক কষেন। বাংলাদেশে আগে জাতীয় উপদেষ্টা বলে কোনো পদ ছিল না। পূর্বতন তদারকি সরকার সেই পদ তৈরি করে খলিলুর রহমানকে ওই পদে নিয়োগ করে।
বলা হচ্ছে খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগ করে ইউনুস সেনাপ্রধান ওয়াকারের ক্ষমতা হ্রাস করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিচারের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্বতন সরকার প্রধান। এই সিদ্ধান্তে সেনাপ্রধানের তীব্র আপত্তি ছিল। এমনকি ১.৫ মাস আগে জানুয়ারিতে খলিলুর রহমান কামরুল হাসানদের দিয়ে সেনার অভ্যন্তরে একটি মৃদু অভ্যুত্থানের চেষ্টা চালান। তাতে মদদ দেয় জামায়াত। তাদের সেই যৌথ চেষ্টা ব্যর্থ হয়। মাঝে একটা সময় মনে হয়েছিল তদারকি সরকারের চাপের মুখে ভেঙে পড়বেন জেনারেল ওয়াকার। তিনি অবৈধ সরকারের কাছে আত্মসমর্পণ করবেন। দেখা গেল ওয়াকার মেরুদণ্ড সোজা করে ইউনুস সরকারের বিদায় আর বিএনপির ক্ষমতা গ্রহণের সাক্ষী রইলেন। দেশের লোকের মনে এই সন্দেহ একেবারে বদ্ধমূল হয়েছিল যে জেনারেল ওয়াকারের আত্মসম্মানবোধ একেবারে নেই। থাকলে যেদিন তিনি শুনলেন ব্যারিস্টার ফুয়াদ তাকে কুকুর বলে গাল দিচ্ছেন, সেদিনই তিনি সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দিতেন। তিনি যেমন নিজের মান-সম্মান বোধ নেই, বাহিনীর মান-সম্মান রক্ষা করতেও তার আগ্রহ নেই। ১২ ফেব্রুয়ারির ভোটের পর আজ বোঝা যাচ্ছে সেনাপ্রধান ওয়াকার গত ১.৫ বছর মুখ বুজে সব সহ্য করে গিয়েছেন, ঝড় সামাল দিয়েছেন। ঝড় বৃষ্টির পর যেমন আকাশ পরিষ্কার হয়। এদিকে মোহাম্মদ ইউনুস একজন নোবেলজয়ী মানুষ। এই পরিচয়টা এতদিন ঢাল হিসেবে কাজ করেছে, কিন্তু ঢাল সরলে যা দেখা যায় সেটা হলো একজন রাজনৈতিক সুবিধাবাদী, যিনি দশকের পর দশক ধরে বিদেশি দাতাগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে সেটাকে ব্যক্তিগত ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন মুখ খুলেছেন। তিনি বলছেন বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না, বাইরে হতো। একটু ভাবুন এই কথাটা। একটা সরকার আছে, উপদেষ্টারা আছেন, বৈঠক হয়, কিন্তু আসল সিদ্ধান্ত হয় অন্য কোথাও, অন্য কারু সঙ্গে আলোচনা করে। তাহলে প্রশ্ন হল, ওই কোথাও জায়গাটা কোথায় ছিল আর কারো পরিচয় কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি দূর যেতে হয় না। ইউনুস সরকারের আমলে বন্দর ব্যবস্থাপনার চুক্তি, বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া অর্থনৈতিক সুবিধা, আইএমএফ আর বিশ্বব্যাংকের সঙ্গে যেভাবে দেনদরবার হয়েছে, সেগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় কার স্বার্থে এই সরকার চলেছিল। যে মানুষ সুদভিত্তিক মাইক্রোক্রেডিটকে গরিবের মুক্তির পথ বলে বিক্রি করে নোবেল পেয়েছেন, তিনি রাষ্ট্রক্ষমতায় বসে কোন দর্শনে দেশ চালাবেন সেটা আন্দাজ করা কঠিন ছিল না। ২০২৪ সালের জুলাইয়ে যা ঘটেছে সেটাকে গণ অভ্যুত্থান বলে এখনও অনেকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঘটনার টাইমলাইন, অর্থায়নের উৎস আর আন্দোলনের ভেতরে যাদের সক্রিয় ভূমিকা ছিল তাদের পরিচয় দেখলে এই আখ্যানটা টেকে না। হেফাজত জামায়াতের মাঠকর্মীরা যখন আন্দোলনের ভেতরে প্রকাশ্যে ঢুকে পড়ল, থানা জ্বলল, আনসারদের ওপর হামলা হল, তখন বোঝা উচিত ছিল এই তথাকথিত ছাত্র আন্দোলন কোথায় গিয়ে ঠেকেছে। সাখাওয়াত নিজেই বলেছেন, লুট হওয়া রাইফেল এখনও নিখোঁজ। কিছু ভিডিওতে এমন মানুষ দেখা যাচ্ছে যাদের চেহারা এবং গঠন স্থানীয় বলে মনে হয় না। এই তথ্যগুলো কিন্তু তিনি পদে থাকার সময় দেননি, পদ ছাড়ার পরে দিচ্ছেন। আর সেটাই হলো আরেকটা প্রশ্ন, উনি কেন আগে বলেননি? কারণ সিস্টেমের ভেতরে থেকে সত্যি কথা বলা যায় না, এটা তিনি নিজেই স্বীকার করেছেন পরোক্ষভাবে। যারা দ্বিমত করতেন তারা ছোটখাটো বিষয়ে দ্বিমত করতেন, বড় সিদ্ধান্তে না। এই স্বীকারোক্তি আসলে গোটা ইউনুস সরকারের চরিত্রের সংক্ষিপ্ত সার। এই সরকারের মূল ডিজাইনটা ছিল একটা নির্বাচিত সরকারকে সরিয়ে এমন একটা কাঠামো বসানো যেটা আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর কাছে জবাবদিহি করবে, দেশের মানুষের কাছে না। তাই ক্যাবিনেটের বাইরে সিদ্ধান্ত হওয়াটা দুর্ঘটনা না, এটা পরিকল্পিত। কেউ যাতে প্রশ্ন না তুলতে পারে, কেউ যাতে অভ্যন্তরে থেকে বাধা না দিতে পারে, সেজন্যই এই আড়াল। জামায়াত এই নির্বাচনে ৭৭টি আসন পেয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয়নি। এই সংখ্যাটা হঠাৎ করে আসেনি। ইউনুস সরকারের ১৮ মাস ধরে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে সেটাই এই ফলাফলের জমিন তৈরি করেছে। ধর্মভিত্তিক রাজনীতিকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে কোণঠাসা করা হয়েছে, সেটা কোনো আদর্শের কারণে না, কারণ এই শক্তিগুলো ছিল ক্ষমতা দখলের অন্যতম হাতিয়ার। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে যে সব কথা বলেছেন সেটা তার শপথ ভঙ্গের শামিল। তার দায়িত্ব ছিল সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সমুন্নত রাখা, কিন্তু তিনি তা রাখতে পারেননি। তাই সংসদের প্রথম অধিবেশনে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে মূলত বিরোধী শিবির। রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে, এই দাবি অনেক দিনের। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই দাবি উঠেছিল ছাত্র জনতার পক্ষ থেকে। বিএনপির একটি অংশ এই প্রস্তাব সমর্থন করে। তবে দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণেই রাষ্ট্রপতি তার পদে বহাল ছিলেন। কিন্তু আকস্মিকভাবেই রাষ্ট্রপতি চুপ্পু রয়টার্সকে জানান নির্বাচনের পরেই তিনি পদত্যাগ করবেন। এই কারণে নির্বাচনের পর আলোচনা শুরু হয় পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন।
রাষ্ট্রপতি এখন অবশ্য জানাচ্ছেন সেই সময় মনে দুঃখ পেয়ে তিনি ওইসব কথা বলেছিলেন। এখন তিনি আর পদত্যাগ করতে চাইছেন না। বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি পদে বহাল রাখার সিদ্ধান্ত নেয় তাহলে তিনি থেকে যাবেন, আর বিএনপি তাদের পছন্দমতো কাউকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করলে তিনি চলে যাবেন। অর্থাৎ রাষ্ট্রপতি পদে থেকে তিনি বিএনপির উদ্দেশ্য বাস্তবায়িত করতে চাইছেন। কি সেই উদ্দেশ্য? কেনই বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগার হয়েও বিএনপির সেবা করতে চান? অনেক প্রশ্ন, তাই হিসেবও অনেক। প্রথমেই মনে করিয়ে দেওয়া যাক, রাষ্ট্রপতি ছাত্রজীবনে করতেন ছাত্রলীগ। তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রাবস্থাতেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর পড়াশোনা শেষ করে শাহাবুদ্দিন চুপ্পু প্রথমে কয়েক বছর সাংবাদিকতা করেন। এরপরে যোগ দেন সিভিল সার্ভিসে। বিচার ক্যাডারের কর্মকর্তা হিসেবে জেলা দায়রা জজ হিসেবে তার কর্মজীবনের প্রথম পর্যায়ে শেষ হয়। পরবর্তীকালে তিনি 5 বছর কাজ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে 2023 সালে দায়িত্ব নেন বাংলাদেশের রাষ্ট্রপতির। সে সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান ছিলেন। 2023 সালের 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন ওবায়দুল কাদির, জাহাঙ্গীর কবির নানক ও লিটন চৌধুরী। আইনের দিকে থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনীত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও বটে। আইনগতভাবে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুর বহাল থাকার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু নীতিনৈতিকতার নিরিখে তার অবস্থান কিছুটা দুর্বল করে দেয়। এই দুর্বল অবস্থান নিয়েই রাষ্ট্রপতি থেকে যেতে চান। শাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি চাইলে তিনি থাকবেন। অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু এখন বিএনপিকে সার্ভ করতে চাইছেন। কিন্তু তিনি কি আসলে বিএনপিকে সার্ভ করতে পারবেন? কারণ এই বিএনপি তো 2001 থেকে পরবর্তী 5 বছর বিএনপি সরকারের দুর্নীতি সন্ত্রাস অনুসন্ধান কমিশনের চেয়ারম্যান ছিলেন। সেই কমিটি বিএনপি নেতাদের জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল, এমনকি এর জন্য গেজেট প্রকাশ করা হয়েছিল। এখন তাহলে কিভাবে বিএনপির উপকার করবেন? এদিকে ওমানের একটি বাণিজ্যিক বন্দর ও উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত ওমানে তেহরানের এটি প্রথম হামলা। রোববার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে হামলার শিকার হওয়ার পর ট্যাঙ্কারটি ডুবতে শুরু করেছে এবং এর 4 জন ক্রু আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কারটি হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বর্তমানে ট্যাঙ্কারটি ডুবন্ত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলার মাঝেই হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলার ওই ঘটনা ঘটেছে। ওমানের সরকারি বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি বলেছে, পালাউয়ের পতাকাবাহী স্কাইলাইট নামের তেলবাহী ওই ট্যাঙ্কার খাসাব বন্দর থেকে 5 নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়েছে বলে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মেরিটাইম সিকিউরিটি সেন্টার বলেছে, ট্যাঙ্কারের 20 জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 15 জন ভারতীয় এবং 5 জন ইরানি নাগরিক। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় 4 জন ক্রু আহত হয়েছেন। বিশ্ববাজারে সরবরাহকৃত মোট তেলের 1/4 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ওমান নিউজ এজেন্সি বলেছে, দেশটির দুকুম বাণিজ্যিক বন্দরে 2টি ড্রোন হামলা হয়েছে। একটি ড্রোন শ্রমিকদের বসবাসের স্থানে আঘাত এনেছে, এতে বিদেশি এক কর্মী আহত হয়েছেন। অন্য একটি ড্রোন জ্বালানি ট্যাঙ্কের কাছে বিধ্বস্ত হলেও বড় ধরনের ক্ষতি হয়নি। এদিকে শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার সকালেও দুবাই, দোহা এবং মানামায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ের জেবেল আলী বন্দরে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং আবুধাবির ইতিহাদ টাওয়ারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক নারী ও শিশু আহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস তেহরানের ওই পদক্ষেপকে ভুল হিসাব বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই হামলা ইরানকে বিচ্ছিন্ন করে ফেলবে। আপনাদের যুদ্ধ প্রতিবেশীদের সাথে নয়। বিচ্ছিন্নতা ও উত্তেজনা আরও বাড়ার আগেই যৌক্তিক ও দায়িত্বশীল আচরণ করুন। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামাতেও রোববার ভোরের দিকে দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় বিমানবন্দরের হালকা ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলবে। খবর আল জাজিরার। রোববার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাব। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেলির শাহাদাত ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি।
রোববার 1 মার্চ সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় 3 জন নিহত এবং 58 হালকা আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ খবর জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।